রহস্য জালে রাজমহল, উপল মুখোপাধ্যায়। এই উপন্যাসের স্থান, কাল, চরিত্র ও ঘটনাবলী সবই কাল্পনিক। এপিসোড 2। অনিকেতের এতক্ষণে দৃঢ় ধারণা হয়েছে যে রৌনককে রাজমহল থেকে কিডন্যাপ করা হয়েছে। সেটা ধনেশ্বররা যদি দেখে থাকে তবে তো সোনায় সোহাগা। অনিকেত যুধিষ্ঠিরকে বলল, ওদের আমার বন্ধু করে দাও না, রৌনককে খুঁজতে তাহলে আমার খুব সুবিধা হবে। যুধিষ্ঠির দোকান থেকে 2 প্যাকেট ডার্ক ফ্যান্টাসি আর 2 প্যাকেট চকো লোটে পাই কিনে আনলো। তারপর অনিকেতকে বলল, স্যার ওদের ডেকে এগুলো দিয়ে দিন। অনিকেত হাতে ডার্ক ফ্যান্টাসি নিয়ে ওদের ডাকতেই দুজনে দৌড়ে এলো। নিমেষে ওগুলো নিয়ে একটা আম গাছের মগডালে উঠে গেল। 6টা করে 12টা ডার্ক ফ্যান্টাসি নিমেষে ওদের খাওয়াও হয়ে গেল। চকো লোটে পাইগুলো অনিকেত রেখে দিল, পরে দিলে আরও ভাব জমবে। অনিকেত রাজীবকে বলল, তোর ফোনের গ্যালারিতে রৌনকের ছবি আছে? রাজীব বলল, অনেক আছে, এই তো কোভিডের আগেই ওর সঙ্গে দার্জিলিং গেছিলাম। অনিকেত বলল, ছবিগুলো আমার ফোনে ফরওয়ার্ড করে দে। নিমেষের মধ্যে ছবিগুলো অনিকেতের ফোনে চলে এলো। অনিকেত এবার রৌনকের ছবি ধনেশ্বর আর জ্ঞানেশ্বরকে দেখালো। মন দিয়ে ছবিগুলো দেখল দুজনে, তারপর দৌড়ে কোথায় যেন চলে গেল। ঘণ্টা 2 পরে ধনেশ্বররা রৌনকের মানিব্যাগ নিয়ে ফিরে এলো। রাজীব মানিব্যাগটা দেখে বলল, আরে আমি শান্তিনিকেতন থেকে রৌনককে এই মানিব্যাগটাই তো কিনে দিয়েছিলাম। মানিব্যাগটা খালি, মধ্যে কিছু নেই। অনিকেত বুঝতে পারল রৌনক ইচ্ছা করেই এই খালি মানিব্যাগটা ফেলে দিয়ে গেছে কিডন্যাপ হওয়ার সময়। ভাগ্যিস ধনেশ্বররা সেই সময় সামনের কোনো গাছে ছিল। বাঁদরের স্মরণশক্তির প্রশংসা অনেকের মুখেই শুনেছে অনিকেত, কিন্তু নিজের চোখে ধনেশ্বর আর জ্ঞানেশ্বরের স্মরণশক্তির পরীক্ষার যে নজির পাওয়া গেল তা সে কোনোদিনই ভুলবে না। অনিকেত ধনেশ্বরদের 2 ভাইয়ের হাতে চকো লোটে পাই 3টে করে 6টা দিয়ে দিল। ওরা ইতিমধ্যেই অনিকেতের খুব বন্ধু হয়ে গেছে। পরদিন সকালে ব্রেকফাস্ট করে অনিকেত, অভিনব আর রাজীব চলল জগৎ শেঠের টাকশাল দেখতে। পুরনো টাকশাল। টাকশাল বলতে কলকাতায় মাঝেরহাট ব্রিজের কাছে যে বিশাল টাকশাল আছে সেরকম নয়। তখনকার লেনদেন মানে ছিল মুদ্রা। মুদ্রার পরিমাণও খুব বেশি ছিল না। তখন জনসংখ্যাও ছিল অনেক কম। মানুষের মুদ্রার চাহিদা ছিল নগণ্য। সেজন্য বিত্তশালী ব্যক্তিরাই স্বর্ণ বা রৌপ্য মুদ্রার ব্যবহার করত। সাধারণ মানুষের ব্যবহার্য ছিল তামার মুদ্রা। টাকশালে প্রধানত স্বর্ণ ও রৌপ্য মুদ্রাই থাকত। তামার মুদ্রা অল্প থাকতো সেখানে। নোটের প্রচলন তখনও হয়নি। অনিকেতরা যখন টাকশালে পৌঁছালো তখন ওরা লক্ষ্য করল কয়েকজন লোক টাকশালের আশেপাশে ঘোরাফেরা করছে। রাজীব চুপি চুপি অভিনবকে বলল, মনে হচ্ছে এরা নিছকই ট্যুরিস্ট। অনিকেত বলল, তবু আমাদের সাবধান থাকা উচিত। হঠাৎ অনিকেত লক্ষ্য করল এখানে একটা শোরগোল পড়ে গেল। সে দূর থেকে তাকিয়ে দেখল ধনেশ্বর আর জ্ঞানেশ্বর 2টো লোককে তাড়া করেছে। লোক দুটো গঙ্গায় ঝাঁপ দিয়ে সাঁতার কেটে কোথায় যে চলে গেল কে জানে। তাদের আর সেখানে দেখা গেল না। অনিকেত বুঝতে পারল ধনেশ্বররা চিনতে পেরেছে রৌনকের শত্রুকে। আর রৌনক যে অনিকেতদের নিজের লোক সামান্য বাঁদর হয়েও সেটা ওদের বুঝতে অসুবিধা হয়নি। টাকশালের পর অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো এক এক করে দেখছিল অনিকেতরা। মীর কাসিমের প্রাসাদ, আকবরী মসজিদ, শাহ সুজার প্রাসাদ, তেলিয়াগড়ি দুর্গ, মিরনের সমাধি দেখে ওরা ফিরে আসছিল। হঠাৎ দেখতে পেল ধনেশ্বররা এ গাছ থেকে সে গাছে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ওরা তো কথা বলতে পারে না, কিন্তু ওদের দেখে বোঝা যাচ্ছিল যে ওরাও কিছুর সন্ধান করছে। অনিকেতরা ফিরে এলো গেস্ট হাউসে। যুধিষ্ঠির ওদের লাঞ্চের ব্যবস্থা করে রেখেছিল। ডাইনিং হলে ওদের যেতে বলে সে খাবারগুলো নিয়ে আসতে গেল। যুধিষ্ঠিরের মনটা আজকে ভালো নেই। ধনেশ্বর আজ খেতে আসেনি। ওরা লাঞ্চের সময় 2টো করে রুটি দুধ নিয়ে যায়। লাঞ্চ করা হয়ে গেলে অনিকেতরা ঘরে ফিরে গেল। আজ সকাল থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে বলে সকলেই খুব ক্লান্ত।
বিকেলবেলা এসে হাজির হলো ধনেশ্বর আর জ্ঞানেশ্বর। দুজনেই খুব উৎফুল্ল ও উচ্ছ্বাসিত। কী কারণে তাদের এত আনন্দ প্রথমে বুঝতে পারেনি অনিকেত। ওদের দুধ রুটি খাওয়া হয়ে গেলে অনিকেত ওদের সামনে গেল। ধনেশ্বর অনিকেতকে একটা রুমাল দিল। অনিকেত বিস্মিত কণ্ঠে বলল, কি আছে এতে? পরক্ষণেই তার মনে পড়ল ধনেশ্বর মানুষ নয়, বাঁদর, কথা বলতে পারে না। অনিকেতের হাতে রুমালটা তুলে দিয়ে দুই ভাই যুদ্ধ জয়ের আনন্দে বিভিন্ন ইঙ্গিত করছিল। রুমালটার মধ্যে একটা ছোট কিন্তু ভারী বস্তু গিঁট দিয়ে রাখা আছে। গিঁটটা খুলে অনিকেত আনন্দে আত্মহারা হয়ে গেল। রুমালটার মধ্যে রাখা ছিল একটা বড় চাবি, প্রায় 8 ইঞ্চি লম্বা সোনার চাবি। চাবিটা হাতে নিয়ে অনিকেত উচ্ছ্বাসে ফেটে পড়ল। যে বস্তুটির সন্ধানে সে এতদিন অপেক্ষা করছিল, সেই চাবিটা হাতে নিয়ে যেন রত্নভাণ্ডারের দ্বার প্রান্তে সে এসে উপস্থিত হয়েছে, এই রকম অনুভূতি হলো তার। চাবিটা খুব ভারী, কিন্তু চাবির মধ্যে কারুকার্য করা। রুমালটা পাশে রেখে দিতে ধনেশ্বর রুমালের দিকে বারে বারে ইঙ্গিত করছিল। অনিকেত ভালো করে লক্ষ্য করে দেখল, রুমালের ওপর পেন দিয়ে লেখা, রত্নভাণ্ডারের চাবির মধ্যে আছে রৌনক। অনিকেতের চোখের সামনে এক দৃশ্যপট ফুটে উঠল। রৌনক যখন দেখল তাকে বন্দি করা হচ্ছে, তখন অল্প সময়ে সে সিদ্ধান্ত নেয় রুমালে মুড়ে সোনার চাবিটা ছুঁড়ে দিতে হবে টাকশালের ছাদে। ধনেশ্বর আর জ্ঞানেশ্বর তখন পেয়ারা গাছের ডালে বসে পাকা পেয়ারা খাচ্ছিল। সব ঘটনাই তাদের চোখের সামনে ঘটেছে। ওই রুমালে মোড়া চাবিটা উদ্ধারের জন্য বেচারারা সকাল থেকে উপোস করে চাবিটা উদ্ধার করে আনলো। এ যেন গল্পকেও হার মানায়। টাকশালের ছাদের কাছাকাছি কোনো গাছ না থাকায় ধনেশ্বরদের অনেক কষ্ট করে ছাদে উঠতে হয়েছিল। ওদের এই কার্যকলাপ দেখে অনিকেত আপ্লুত হয়ে গেল। সে এগিয়ে গিয়ে দুজনের মাথায় হাত বুলাতে লাগলো। চাবি তো পাওয়া গেল, কিন্তু কোথাকার চাবি? কোথায় সেই রত্নভাণ্ডার? উদ্ভ্রান্তের মতো ঘর থেকে বের হয়ে গেল অনিকেত। দৌড়ে চলল টাকশালে। তাকে অনুসরণ করতে লাগলো ধনেশ্বররা। জগৎ শেঠের টাকশালের কোনো দরজার চাবি এটা নয়। এমন কোনো গোপন স্থানও সেখানে দেখা গেল না যেখানকার চাবি এটা হতে পারে। তবে কি চাবি পেয়েও পৌঁছানো যাবে না সেই রত্নভাণ্ডারের কাছে? রৌনকের বাবাকে ফোন করল অনিকেত। সে বলল, রৌনককে সম্ভবত রাজমহল থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আপনি আবার রৌনকের ডায়েরিটা খুঁজে দেখুন, আর কোনো সূত্র পাওয়া যায় কিনা। রৌনকের বাবা ঘন্টা দুয়েক পরে ফোনে বললেন, আর কোনো সূত্র রৌনকের ডায়েরিতে নেই। এবার অনিকেতের যুদ্ধ শুরু হলো নিজের সঙ্গেই। আগের সূত্র দুটো মন দিয়ে আবার দেখতে লাগলো সে। সূত্র দুটোর মধ্যে নিগুড় সম্পর্ক ক্রমশ স্পষ্ট হতে শুরু করলো অনিকেতের কাছে। হঠাৎই অনিকেতের চোখের সামনে এক অজানা অচেনা শহরের অবয়ব ফুটে উঠল। অনিকেত সকলকে বলে দিল 2 ঘন্টা কেউ যেন তাকে বিরক্ত না করে। ওই রত্ন ভাণ্ডারের অস্তিত্ব ও রৌনকের অবস্থান তাকে বার করতেই হবে। সে বুঝতে পারল রৌনক একটা বড় মাফিয়া গোষ্ঠীর জালে বন্দী হয়েছে। এই অ্যান্টিক মাফিয়ার জাল বিস্তৃত। এই মাকড়সার জাল থেকে রৌনককে মুক্ত করাই অনিকেতের চ্যালেঞ্জ। গঙ্গা পাড়ের কোন সে শহর যেখানে বন্দী হয়ে আছে রৌনক? ডিনার করে শুয়ে পড়ল অনিকেত। অভিনব বলল, জানি তুই তো কোনো কথাই বলছিস না, এই অবস্থায় থাকলে তো পাগল হয়ে যাবি। অনিকেত বলল, আমি পাগল হলে ক্ষতি নেই, কিন্তু রৌনককে বাঁচাতেই হবে। অনেক সম্ভাবনাময় এই গবেষক ভবিষ্যতে আমাদের অনেক কিছু ঐতিহাসিক সন্ধান উপহার দেবে। এই রত্নভাণ্ডারের সন্ধানের চেয়ে রৌনককে বাঁচানোই আমার কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে। কোথায় যে আছে রৌনক? সকালবেলা ঘুম থেকে উঠে আবার সূত্র দুটো নিয়ে বসে রইল অনিকেত। গঙ্গাপাড়ের কোন শহরের কথা বলা হয়েছে? হরিদ্বার ঋষিকেশের ব্যবহার দেখে পাহাড়ি জায়গা মনে হতে পারে, কিন্তু পলাশির কথা কেন বলা হয়েছে?
কী সেই রহস্য? সেই গঙ্গাপাড়ের শহরের সঙ্গে পলাশির কী সম্পর্ক? এইসব নানা রকম চিন্তাভাবনা করতে গিয়ে ধনেশ্বরদের কথা ভুলে গিয়েছিল অনিকেত। হঠাৎ ব্যালকনির দিকে তাকিয়ে দেখল ব্যালকনির গ্রিল ধরে দুই ভাই ঝুলছে। হঠাৎ তার মনে পড়ল আজ ডার্ক ফ্যান্টাসি দেওয়া হয়নি। যুধিষ্ঠিরকে দিয়ে 2 প্যাকেট ডার্ক ফ্যান্টাসি আর 2টো আইসক্রিম এনে ওদের দুজনকে দিয়ে দিতেই ওরা লাফাতে লাফাতে চলে গেল। সামান্য ডার্ক ফ্যান্টাসি আর আইসক্রিমেই কত খুশি হয় ওরা। চোখ বন্ধ করে শুয়েছিল অনিকেত। কিছুই ভালো লাগছে না। যুধিষ্ঠির কত সুস্বাদু খাবার করেছে, তবু সব যেন বিস্বাদ মনে হচ্ছে। হঠাৎ মনের মধ্যে তোলপাড় হয়ে গেল। মনে মনে অনিকেত বলল, পেয়েছি। হঠাৎ কিছু খুঁজে পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে গেল সে। দৌড়ে পাশের ঘরে গিয়ে অভিনব আর রাজীবকে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বক্সার যাব আমরা এখান থেকে আজই, এখনই। অভিনব বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেল? বক্সার তো এখান থেকে অনেক দূর, আর আমরা তো বেখাপ্পা জায়গায় আছি। সাহেবগঞ্জ লুপ থেকে বক্সার যাব কেমন করে? রাজীব বলল, তুই কি নিশ্চিত যে রৌনক বক্সারে আছে? অনিকেত গভীর কণ্ঠে বলল, আমি যখন গোয়েন্দাগিরি করি তখন আমি নিজের চিন্তাভাবনাকে সর্বাধিক গুরুত্ব দিই। আমার নিজের মতে, নিজের পথে, নিজের ভাবনায় চলে আমি সবসময় সাফল্য পেয়েছি। তোদের আমি চাপ দেব না। তোরা ইচ্ছা হলে এখানেই থেকে যেতে পারিস। আমি একাই বক্সার যাচ্ছি। অভিনব আর রাজীব একসঙ্গে বলল, আমরা তোর সঙ্গেই যাব। রাজমহল থেকে 3 পাহাড় গিয়ে স্পেশাল এক্সপ্রেস ধরে বক্সার যাবে অনিকেতরা। তাড়াতাড়ি ডিনার করে নিয়ে রাজমহল ছাড়ল ওরা। অভিনব বলল, রাজমহলের অনেক কিছুই দেখা হলো না। অনিকেত বলল, রাজমহল পালিয়ে যাচ্ছে না, কিন্তু এখনই না গেলে রৌনককে বাঁচাতে পারবো না। ওর বন্দি জীবন কেমন কাটছে তার কিছুই আমরা কেউ জানি না, কিন্তু এটা জানি যে সে খুব কষ্টে আছে। রাজীব বলল, হঠাৎ কেন বক্সার যাব সেটা কি বলবি? অনিকেত দৃঢ় কণ্ঠে বলল, না, বলবো না। পরে সবই জানতে পারবি। এখন জানানোর সময় নেই, জানানোর মানসিকতাও নেই। মাঝরাতে ট্রেন এলো 3 পাহাড়ে। স্লিপার ক্লাসে রিজার্ভেশন করা ছিল। কোভিড সিচুয়েশনে ট্রেন ফাঁকাই থাকে। ওরা ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল কিউলে। চা আর কেক দিয়ে ব্রেকফাস্ট করলো ওরা। দানাপুর স্টেশনে নেমে রেলের ক্যাটারিং থেকে 3টে লাঞ্চ প্যাকেট কিনে আনলো রাজীব। লাঞ্চের খাবারগুলো বিস্বাদ। লাঞ্চ খেয়ে ওরা আবার শুয়ে পড়ল। অনিকেত জানে বক্সারে পৌঁছে বিন্দুমাত্র বিশ্রামের সময় পাওয়া যাবে না। সেই জন্য ট্রেনে যতটা পারা যায় ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা। হঠাৎ চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল ওদের। একজন প্যাসেঞ্জার খুব অসুস্থ হয়ে পড়েছে। কোভিড হয়েছে কিনা কে জানে। এই প্যাসেঞ্জারটিকে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাওয়া হলো। অনিকেত জানলার সামনে গিয়ে দেখল তারা স্টেশনে আছে। জানলার ধারে বসে বক্সারের অপেক্ষায় স্টেশন গুনতে লাগলো সে। বক্সারে নেমে ওরা স্টেশন ম্যানেজারের ঘরে গেল। স্টেশন ম্যানেজার প্রবাসী বাঙালি। ওনার নাম ভগীরথ মণ্ডল। ভগীরথবাবুর আদিবাড়ি বীরভূম জেলার নানুর ব্লকে। তার বাবাও রেলে কাজ করতেন। ওনার বাবা পাটনায় বাড়ি করেছিলেন। সেই বাড়িতেই থাকে তার পরিবার। বক্সার স্টেশনের কোয়ার্টারে তিনি একাই থাকেন। অনিকেত নিজের পরিচয় দিতেই ভগীরথবাবু বলে উঠলেন, আমি তো মিস্টার অনিকেতের ফ্যান। আমার ছেলে মেয়েদেরও মিস্টার অনিকেতের সব কীর্তিকলাপ মুখস্থ। অনিকেত বলল, একটা জরুরি কাজে বক্সার এসেছি। এখানে রেলের গেস্ট হাউসে থাকা যাবে? ভগীরথবাবু বললেন, পুলিশ কি আপনাদের এখানে থাকতে দেবে? ঠিক ওদের গেস্ট হাউসেই তুলবে। অনিকেত বলল, আমি ঝাড়খণ্ডের পুলিশের সঙ্গে এই কেসের ব্যাপারে আলোচনা করেছি। বিহার পুলিশের সঙ্গে এখনই যোগাযোগ করতে চাইছি না। ভগীরথবাবু বললেন, আপনি অভয় দেন তো একটা কথা বলি। অনিকেত বলল, কি? ভগীরথবাবু কুণ্ঠিত স্বরে বললেন, আমার কোয়ার্টারে থেকে যান না, আমি একাই থাকি, রান্না করার লোক আছে। আপনারা 3 জন থাকলেও আমার কোনো অসুবিধা হবে না। অনিকেত বলল, আপনি যখন এত করে বলছেন তখন আপনার কোয়ার্টারেই থাকব।
ওদের তিনজনকে রেলওয়ে পোর্টার এসে স্টেশন ম্যানেজারের কোয়ার্টারে নিয়ে গেল। কোয়ার্টারটা ছিল ছিমছাম, বেশি বড় না হলেও খুব ছোটও নয়। সবচেয়ে বড় কথা, স্টেশনের একেবারে কাছে থাকার সৌভাগ্য হবে অনিকেতদের। বিকেলবেলা পরিচয় হলো রান্নার লোকের সঙ্গে। রামপ্রসাদ যাদব খুব শান্ত লোক, কোনো কাজেই কোনো তাড়াহুড়ো নেই। জিজ্ঞাসা করে গেল কি খাবে অনিকেতরা। অনিকেত বলল রুটি খাবো। এই কথা শুনে খুব খুশি হলো রামপ্রসাদ। সে বলল ভাত করতে অনেক সময় লাগে, রুটি খুব সুন্দর করে দেব। রামপ্রসাদের রুটির বিশেষত্ব পরে বুঝেছিল অনিকেত। ভগীরথ মণ্ডল রাত 9টার সময় ডিনার খান, সেজন্য অনিকেতরাও ওনার সঙ্গে ডিনার করে নিল। রামপ্রসাদ ডাইনিং টেবিলে 4টে গরম রুটি দিয়ে গেল, প্রত্যেকের একটা করে। সকলের ওই রুটি খাওয়া শেষ হওয়ার মুহূর্তে রামপ্রসাদ আবার 4টে আগুন গরম রুটি দিয়ে গেল। অনিকেত বিস্ময় প্রকাশ করে বলল, এভাবে একটা করে রুটি দিচ্ছেন কেন? ভগীরথবাবু বললেন, রামপ্রসাদ ওই রকমই, 2টো করে রুটি দেবে। আমাকে একটা করে গরম রুটি দেয় আর ওর রুটিটা হট প্যাকে রেখে দেয়। ও আমার একটু পরে ডিনার করে। আজকে মনে হয় 5টা করে রুটি করেছে। আমাদের 4টে আগুন গরম রুটি দিয়ে ওই রুটিগুলো হট প্যাকে রেখে দিচ্ছে। অনিকেত হেসে বলল, এরকম আশ্চর্য মানুষ কোনো দিন দেখেনি। ভগীরথবাবু হেসে বললেন, রামপ্রসাদ বলে যে রুটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে না খেলে রুটির গুণ নাকি নষ্ট হয়ে যায়। সকলে একসঙ্গে হেসে উঠল। রামপ্রসাদ যেমন সুস্বাদু করেছে ডিমের ডালনা, তেমনি অসাধারণ করেছে চিকেন তড়কা। এত সুন্দর চিকেন তড়কা অনিকেত কখনো খেয়েছে বলে মনে করতে পারল না। খুব খিদে পেয়েছিল সকলের, তার উপর দানাপুরের বিস্বাদ লাঞ্চের স্মৃতি তো ছিলই। সেজন্য এই সুস্বাদু খাবার অমৃত বলে মনে হলো অনিকেতদের। গতকাল সারা রাত ট্রেনে ঠিকমতো ঘুম হয়নি, তাই অভিনব আর রাজীব ডিনার খেয়েই শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেল ওরা। অনিকেত কিন্তু জেগে আছে, জেগে থাকবে হয়তো সারা রাত। ওর মনে হচ্ছে আজ রাতে কোনো বিপদ ঘনিয়ে আসতে পারে। রাজমহল থেকেই ওদের সঙ্গে এসেছে 2টি লোক। বক্সটার স্টেশনেও তাদের নামতে দেখেছে অনিকেত। অভিনবদের কিছু বলেনি, ওরা অহেতুক ভয় পাবে। কিন্তু অনিকেত জানে বুলডগের দল তাকে সবসময় অনুসরণ করছে। অনিকেত জানে সাবধানের মান নেই। মাঝে মাঝে তন্দ্রা আসছে। রামপ্রসাদকে দিয়ে 1 কাপ চা করে রেখেছে, ঘুম আসলেই একটু চা খেয়ে নিচ্ছে। রাত তখন 2:10। স্টেশন ম্যানেজারের কোয়ার্টারটা স্টেশন থেকে বেশি দূরে না হলেও একটু নিরিবিলিতে। অনিকেত হঠাৎ দেখল একটা ছায়ামূর্তি জানলার পাশ দিয়ে সরে গেল। অনিকেত পিস্তলটা নিয়ে এগিয়ে গেল জানলার দিকে, দেখল কেউই নেই। আবার ফিরে এসে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই একটা ছায়ামূর্তি জানলা দিয়ে কিছু একটা ছুঁড়ে দিয়ে চলে গেল। অনিকেত দরজা খুলে পিস্তল উঁচিয়ে তাড়া করল, কিন্তু আবছা অন্ধকারে সে আগন্তুক যে কোথায় চলে গেল সেটা অনিকেত ঠিক বুঝতে পারল না। ঘরে ফিরে অনিকেত দেখল জানলার কাছে একটা খাম পড়ে আছে। নিচু হয়ে সেটা কুড়িয়ে নিল সে। খামের মধ্যে চিঠিটা পড়তে লাগলো অনিকেত। গোয়েন্দা অনিকেত, আর 1 পাও এগিয়েও না। রৌনক এখনো বেঁচে আছে আমার কৃপায়। রত্নভাণ্ডারের চাবি আর ম্যাপ যদি আগামীকালের মধ্যে না পাই, তবে পরশুদিন রৌনক আর তোমার চিতা একসঙ্গে জ্বলবে। তোমাকে রাজমহল থেকে অনুসরণ করছি। তোমার ছায়াও আমার হাতে বন্দি। তোমার হাতে যা তথ্য আছে আমাকে দিয়ে দাও। রত্নভাণ্ডারের চাবি আমি জানি তোমার কাছেই আছে। তুমি যদি আমার সঙ্গে হাত মেলাও, তবে কথা দিচ্ছি 50-50 ভাগ হবে। কাল সকাল 10টার সময় চুনার দুর্গের পশ্চিম দিকে আমার লোক থাকবে। তার হাতে চাবি আর ম্যাপ দিলে নগদ 5 লাখ তখনই তোমাকে দিয়ে দেবো। ভেবে দেখো, বুলডগ। অনিকেত মনে মনে হিসাব করে দেখল, বক্সার থেকে চুনার যেতে ঘণ্টা 3 লাগবে। তবে চুনার দুর্গের আশেপাশে নিশ্চয় পরিত্যক্ত নির্জন জায়গা, একা যাওয়া ঠিক হবে না। অভিনবত চিঠির বিষয়বস্তু দেখে রীতিমতো নার্ভাস হয়ে গেল। কিন্তু রাজীব বলল, তোকে একটা কথা বলা হয়নি অনিকেত। আমি ক্যারাটে ভালোই জানি। রৌনককে উদ্ধারের কাজে তুই আমাকে দলছাড়া করিস না।
অনিকেত রাজীব আর অভিনবর ওপর ভরসা না করে পৃথ্বীজিৎ গম্ভীরকে ফোন করলো। তিনি এখন পাটনায় পোস্টেড। পৃথ্বীজিৎ বললেন, বক্সারে এসে বসে আছেন, তবু আমাকে খবর দেননি। আর কতদিন একা একা লড়াই করবেন? মাফিয়ারা খুব সঙ্গবদ্ধ হচ্ছে, ওদের সঙ্গে একা পারবেন না। অনিকেত বলল, মিস্টার গম্ভীর, আপনি কি কাল সকাল 10টার সময় কোনো ছদ্মবেশে চুনার দুর্গের আশেপাশে থাকতে পারবেন? পৃথ্বীজিৎ বললেন, আমি ডিজি সাহেবের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, আধ ঘন্টার মধ্যেই আপনাকে জানাচ্ছি। ঠিক আধ ঘন্টা পর ফোন এলো পৃথ্বীজিতের। তিনি বললেন, আমি ডিজি সাহেবের পারমিশন নিয়ে নিয়েছি। আপনার আশেপাশেই থাকবো চুনারে, তবে অবশ্যই ছদ্মবেশে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে গোয়েন্দা অনিকেতের আপকামিং সিরিজ আপনার মিস না হয়।